নমস্কার বন্ধুরা, আমেরিকার এখন সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? ফেন্টানিল। কয়েকদিন আগেই নোম্যাডিক শুভম নামে এক বিখ্যাত ভারতীয় ইউটিউবার আমেরিকায় গিয়েছিলেন ঘোরার জন্য, কিন্তু প্রথম দিনেই তিনি আমেরিকাকে ছেড়ে অন্য দেশে চলে যান। কারণ কি জানেন? প্রথম দিনেই ওনার ক্যামেরাই সেখানে চুরি হয়ে যায়। पूरी वीडियो बनाई थी, देख भाई माइक यहाँ पे लगा हुआ है तो वीडियोस वगैरह बना रहा था मैं इंडिया से अमेरिका आने की। कैमरा ही चोरी हो गया, बहुत दुखी सा हो गया यार। कैमरा चल ठीक है, चोरी हो गया यार, पूरी कंटेंट वगैरह था उसमें एक। সেখানকার ছেলেপেলেদের যখন ড্রাগস কেনার পয়সা না থাকে তখন এরা এসব করে বেড়ায়। আরেক জনপ্রিয় ইউটিউবার নোম্যাডিক ইন্ডিয়ান আমেরিকার এক ভয়ঙ্কর সত্যকে ওনার ভিডিওতে তুলে ধরেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কিছু জম্বির মতো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা নিজেদের শিরদাঁড়া পর্যন্ত সোজা করতে পারছে না, চলতে পারছে না ঠিক করে। এসবের ভিডিও লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে ওনাকে, কারণ ধরা পড়লেই শুধু চুরি ডাকাতি নয় বরং জীবনহানিও হতে পারে। এবং এইসবের মূলে হচ্ছে একটি ড্রাগ, ফেন্টানিল। এটি বর্তমানে আমেরিকাতে এতটাই ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটাকে এখন আনুষ্ঠানিকভাবে ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন, সংক্ষেপে WMD, এবং বাংলায় বললে গণবিধ্বংসী অস্ত্র হিসাবে ঘোষণা করেছেন। We're formally classifying fentanyl as a weapon of mass destruction. কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা পেইন কিলার ড্রাগ যেটা আগে হাসপাতালেই দেওয়া হতো, হঠাৎ করেই কিভাবে WMD হয়ে গেল? ট্রাম্প কি সত্যি ড্রাগের বিরুদ্ধেই যুদ্ধ করছেন, নাকি আবারও WMD নামটাকে ব্যবহার করে এখানে একটি গোপন জিওপলিটিক্যাল গেম খেলা হচ্ছে, নাকি দুটোই? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই জম্বি ড্রাগের খোলামেলা অপারেশন করব এবং বর্তমান পরিস্থিতিকে সহজে বোঝার চেষ্টা করব। প্রথমেই জেনে নেওয়া যাক এই ফেন্টানিল আসলে কি। এটি একটি সিনথেটিক ওপিওয়েড, মানে আফিমের গাছ থেকে আসা মরফিন, হেরোইনের মতোই ড্রাগস, কিন্তু এটিকে পুরোপুরি ল্যাবরেটরিতে বানানো হয়। তবে ল্যাবে বানানোর জন্য এটিকে কম ভাবার কোনো কারণ নেই, বরং এর জন্যই এটি আরও বেশি বিধ্বংসী হয়ে যায়। এটি একদিকে যেমন মরফিন হেরোইনের চেয়ে অনেক সস্তা, তেমনি এটি মরফিনের চেয়েও 50 থেকে 100 গুণ বেশি শক্তিশালী, আর হেরোইনের চেয়ে 30 থেকে 50 গুণ। ডাক্তাররা মূলত ফেন্টানিলকে ব্যবহার করে থাকেন ক্যান্সারের শেষ স্টেজের পেইন ম্যানেজমেন্টে, বড় সার্জারি, অপারেশনের সময় এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক পেইনের জন্য। মেডিকেল ক্ষেত্রে এটা আসে প্যাচ, ইনজেকশন, লজেন্স এসব ফর্মে। এর ডোজ পুরোপুরি কন্ট্রোলড এবং মনিটরড থাকে, তাই মেডিকেল ফিল্ডে এটা মানুষের জীবন বাঁচায়। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন এই একই ফেন্টানিল ব্ল্যাক মার্কেটে, মানে অবৈধ ড্রাগ মার্কেটে ঢুকে যায়। এখানে এর উদ্দেশ্য কারো জীবন বাঁচানো নয়, তাই মেডিকেল ডোজের সেই ক্যালকুলেশনও আর এখানে থাকে না। এখানে উদ্দেশ্য থাকে কম পয়সায় বেশি নেশা, বেশি প্রফিট। এবং এই খেলা যে কতটা মারাত্মক সেটা আপনারা এখন বুঝতে পারবেন। একজন মানুষের জন্য এর গড় মারাত্মক ডোজ মাত্র 2 মিলিগ্রাম, অর্থাৎ কয়েকটা লবণের দানার চেয়েও কম। মানে 1 গ্রাম ফেন্টানিল দিয়েই প্রায় 500 থেকে 700 জন মানুষকে মারার মতো ডোজ তৈরি করা যায়। বুঝতে পারছেন তো তাহলে? তাই কার্টেলের জন্য এটা একটা সোনার খনির চেয়েও বেশি কিছু, যার প্রোডাকশন খরচ খুবই কম, ছোট ছোট প্যাকেটেই অনেক বেশি নেশা এবং ধরা পড়াও খুব কঠিন। এই ফেন্টানিল যখন মানুষের শরীরে যায় তখন এটা অন্য অপিওয়েডের মতোই ব্যথা কমায়, ঘুম ঘুম ভাব আর পরম আনন্দের অনুভূতি যোগায়। কিন্তু ডোজ সামান্য বেশি হয়ে গেলেই শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, হার্ট রেট কমে যায়, মানুষ অচেতন হয়ে পড়ে, অনেক ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু। আরেকটা ডেঞ্জারাস জিনিস হলো উডেন চেস্ট সিনড্রোম। ফেন্টানিল কখনো বুকে, ডায়াফ্রামে এমনভাবে টাইটনেস তৈরি করে যে মানুষ শ্বাসই নিতে পারে না। এমন সময় নালোক্সান দিয়ে এর প্রভাবকে যদিও টেকনিক্যালি কমানো সম্ভব, কিন্তু বাস্তবে এইসব নেশাখোরদের মাঝে কেই বা ওষুধ নিয়ে দাঁড়িয়ে থাকবে। অনেকেই ফেন্টানিলকে জম্বি ড্রাগসও বলে থাকে, কিন্তু টেকনিক্যালি এই নামটা মূলত এসেছে আরেকটা কেমিক্যাল থেকে, জাইলাজিন, ডাকনাম ট্রাঙ্ক, যেটা এখন অনেক সময় ফেন্টানিলের সাথেই মিশিয়ে দেওয়া হচ্ছে। জাইলাজিন আসলে পশুদের জন্য সিডেটিভ, গরু, ঘোড়া এসবের ওপর ব্যবহার করা হয়। যখন এটা ফেন্টানিলের সাথে মেশে তখন মানুষ একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলে পড়ে, চলাফেরা করতে পারে না, হাত পা কাঁপে, বাইরে থেকে দেখতে মনে হয় একদম জম্বির মতো। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আগে যেটা বললাম যে নালোক্সান ফেন্টানিলের প্রভাবকে কিছুটা হলেও ব্লক করতে পারে, এই জাইলাজিন কোনো ওপিয়েট না হওয়ায় নালোক্সানে এটা কাজ করে না। ফলে ওভারডোজ হলে মানুষকে ফিরিয়ে আনা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। এখন আসি সংখ্যার দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র 2023 সালেই ফেন্টানিলের ওভারডোজে মৃত্যু হয়েছে প্রায় 72,000 জনের, মানে প্রতিদিন গড়ে প্রায় 200 জন করে।
সব ধরনের ড্রাগ ওভারডোজের মধ্যে প্রায় 70% পেছনেই ফেন্টানিল বা অন্যান্য সিনথেটিক ওপিওয়েডই দায়ী। ভাবুন শুধু, যেখানে 2022 সালে এইসব সিনথেটিক ওপিওয়েডে মৃত্যু ছিল প্রায় 2000-এর একটু বেশি, সেটাই 2022 সাল আস্তে আস্তে বেড়ে দাঁড়িয়েছে 70,000-এরও ওপরে। অর্থাৎ 10 বছরে প্রায় 31 গুণ বৃদ্ধি। 18 থেকে 45 বছর বয়সী আমেরিকানদের মধ্যে ফেন্টানিল এখন লিডিং কজ অফ ডেথ। গাড়ি দুর্ঘটনা, ক্যান্সার সব কিছুকেই এটি পেছনে ফেলে দিয়েছে। এবং সবচেয়ে মারাত্মক বিষয় হলো 2018 থেকে 22 সালে মাত্র এই 4 বছরে 15 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে সিনথেটিক ওপিওয়েডে মৃত্যু বেড়েছে 168%। অর্থাৎ এর ফলে আমেরিকার ভবিষ্যৎ প্রজন্মই ধ্বংস হয়ে যাচ্ছে। তবে এখন আসি জিও পলিটিক্সে। বিশেষজ্ঞরা বলছেন যে এই ফেন্টানিল মূলত আসছে চীন থেকে এটি মেক্সিকো হয়ে আমেরিকাতে প্রবেশ করে। কিছু কেসে এএনপিপির মতো ফেন্টানিল তৈরির মূল কেমিক্যাল মেক্সিকান কার্টেলদের কাছে সরাসরি সাপ্লাই করে দেওয়া হয়। তারপর এইসবের বড় বড় মেক্সিকান কার্টেলগুলি নিজেদেরই গোপন ল্যাবে ফেন্টানিল বানিয়ে আমেরিকাতে পাচার করে। তাদের বিজনেস মডেল একদম সিম্পল। একটা ফেন্টানিলের পিল বানাতে খরচ হয় প্রায় $1 এবং সেটাকেই তারা বিভিন্ন মার্কিন মার্কেটে বিক্রি করে $10-এরও বেশি দামে। অর্থাৎ হেরোইন, কোকেনের মতো ফসলও লাগাতে হচ্ছে না, অন্যদিকে লাভও অনেক বেশি। এমনকি মেক্সিকো থেকে এগুলোকে আমেরিকাতে পাচার করে নিয়ে যায় আমেরিকান নাগরিকেরাই। কারণ ট্রাফিকিং কনভিকশন ডাটা দেখাচ্ছে যে ফেন্টানিল বহনকারী কনভিক্টদের 86%ই ইউএস সিটিজেন। অর্থাৎ এতক্ষণে আমরা এতটুকু বুঝে গেলাম যে এই ফেন্টানিল ইস্যু আসলেই আমেরিকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তবে এটি কি ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন অর্থাৎ WMD নামকরণের পর্যায়ে পৌঁছে গেছে? আমেরিকান আইন অনুযায়ী যে কোনো কেমিক্যাল যা টক্সিক বা পয়জনাস আর যা দিয়ে মৃত্যু ঘটানো যায় সেটাকে নির্দিষ্ট কনটেক্সটে WMD হিসাবে ট্রিট করা যায়। ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে যুক্তি দেওয়া হয়েছে ফেন্টানিল এতটাই মারাত্মক যে একটু অনিয়ন্ত্রিত ডোজেই গণমৃত্যু ঘটাতে পারে। কার্টেল আর শত্রু রাষ্ট্র চাইলেই এটাকে কেমিক্যাল ওয়েপেন হিসাবে ইউজ করতে পারে। তাই এটা শুধু ড্রাগস না, বরং ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, টেররিজম লেভেলের হুমকি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প এটি করে আসলে নিজের জিওপলিটিক্যাল এজেন্ডাকে সফল করতে চাইছেন। অতীতেও এই WMD নিয়ে বিশাল কাণ্ড ঘটে গেছে, যেমন 2003-এর ইরাক যুদ্ধ, যখন আমেরিকা ইরাককে আক্রমণই করে দিয়েছিল এই বলে যে ইরাকের ডিক্টেটর সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এই যুদ্ধে আমেরিকার বিজয় হয় এবং সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু পরে ইরাক সার্ভে গ্রুপ, UN ইন্সপেক্টর এবং অন্যান্য সমস্ত রিপোর্টই দেখিয়েছে যে ইরাকের যুদ্ধের সময় কোনো অ্যাক্টিভ WMD প্রোগ্রাম ছিল না। এমনকি বড় আকারের কোনো কেমিক্যাল বা বায়োলজিক্যাল ওয়েপেন স্টকও পাওয়া যায়নি। অনেক ইন্টেলিজেন্স রিপোর্টকেই তখনকার UK সরকার চেরি পিকিং করেছিল, সেটাও পরবর্তীতে স্বীকার করা হয়েছে। আজকে ট্রাম্প আবার WMD শব্দটাকে খুব সচেতনভাবে ব্যবহার করছেন। একদিকে ফেন্টানিলের আসল ভয়াবহতা অবশ্যই আছে, এটা কোনো ফেক থ্রেট না, কিন্তু এই থ্রেটকে প্যাকেজ করে বিদেশি শত্রু, বিশেষ করে ভেনেজুয়েলার বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনকে জাস্টিফাই করার চেষ্টাও করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অথবা এটি ভেনেজুয়েলার ডিক্টেটর নিকোলাস মাদুরোকে ইতিহাস মনে করিয়ে দেওয়ারও একটি চেষ্টা হতে পারে, যে অতীতেও একজন ডিক্টেটর আমেরিকার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল, যার ফল তার জন্য একদম ভালো হয়নি। যদিও ভেনেজুয়েলা বহুদিন ধরেই কোকেইনের জন্য ট্রানজিট হাব হিসাবে কাজ করছে, বিশেষ করে কলম্বিয়া থেকে ইউরোপ আর নর্থ আমেরিকার দিকে। কিন্তু সাম্প্রতিক US মিলিটারি আর মিডিয়া রিপোর্ট বলছে যে ভেনেজুয়েলা থেকে যেই বোটগুলিকে টার্গেট করা হচ্ছে সেগুলিতে মূলত কোকেইন পাওয়া গেছে, ফেন্টানিল না। ফেন্টানিলের ক্ষেত্রে হেভি ওয়েট প্লেয়ার হলো চীন মেক্সিকান কার্টেল। তবুও ট্রাম্প মূলত ফেন্টানিল ইস্যুতেই ভেনেজুয়েলাকে টার্গেট করছেন। এছাড়া ফেন্টানিলে WMD ট্যাগ লাগলে এর বিরুদ্ধে শাস্তি আরও কড়াকড়ি হবে। তবে আসল যেই সমস্যা, এটির সাপ্লাই চেন, US মার্কেটে এর এন্ট্রি এবং এর কার্টেলগুলিকে যতক্ষণ না কন্ট্রোলে আনা হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্যা গুরুতরই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।